আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। 14 নভেম্বর এসএসসি ও 2রা ডিসেম্বর এইচএসসি পরীক্ষা, মানতে হবে স্বাস্থ্যবিধি সহ 11 দফা নির্দেশনা। কাল ৮০ লাখ মানুষকে দেওয়া হবে করোনার টিকা, অগ্রাধিকার পাবে নিবন্ধনকারীরা। অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৪৫ দিনের মধ্যে দিতে হবে তালিকা। বিএনপি নেতাকে প্রশ্ন আওয়ামী লীগের, জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে আহ্বান ফখরুলের। অবস্থান শক্ত করার চেষ্টায় তালেবান সরকার, শিক্ষিতরা বিরোধিতা করলেও গ্রামের সাধারণ মানুষের সমর্থন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার ২১শে সংবাদে আপনাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি, আঞ্চলিক শান্তি ও সমতায় অনন্য শেখ হাসিনা, বিশ্ব নেতাদের কাছে প্রশংসিত। মহামারী করোনার প্রভাবে প্রায় ১.৫ বছর আটকে থাকার পর চূড়ান্ত হল এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি। ১৪ নভেম্বর এসএসসি ও ২রা ডিসেম্বর শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত দিনে ২ শিফটে ১.৫ ঘণ্টা করে পরীক্ষা হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি সহ 11 দফা নির্দেশনা। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারীর কারণে গেল বছরের মার্চে বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ওই বছরই এসএসসি ও দাখিল পরীক্ষা হলেও আটকে যায় এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলের গড় করে মূল্যায়ন ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। একই কারণে চলতি বছরও নির্ধারিত সময়ে হয়নি এসএসসি ও এইচএসসি পরীক্ষা। প্রায় ১.৫ বছর পর আশার আলো দেখতে পান প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী। ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ। এরপরই সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসএসসি ও এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর ও এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। সকাল ১০টা থেকে ১১:৩০ ও বিকেল ২টা থেকে ৩:৩০ পর্যন্ত ২ ধাপে হবে পরীক্ষা। ১.৫ ঘণ্টার পরীক্ষায় এমসিকিউ ও সিকিউ ২ অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। স্বাস্থ্যবিধি মেনেই কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের। আর প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে পরীক্ষা শুরুর ৩ দিন আগে। পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত সিলেবাসে কেবলমাত্র নৈর্বাচনিক বিষয়গুলোর উপরেই পরীক্ষা নেওয়া হবে। এর ফলে প্রত্যেক এসএসসি শিক্ষার্থীকে ৩টি ও এইচএসসি শিক্ষার্থীকে ৬টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। এসএসসি পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর আর এইচএসসি শেষ হবে ৩০ ডিসেম্বর। দুলি মল্লিক, ২১শে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কাল ২৮ সেপ্টেম্বর সারা দেশে চলবে টিকা ক্যাম্পেইন। নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ৮০ লাখ মানুষকে টিকার আওতায় আনায় এর লক্ষ্য। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দেশব্যাপী টিকা ক্যাম্পেইনের মাধ্যমে ৮০ লাখ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের। চলছে প্রচার। ভার্চুয়ালি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ে টিকাদান চলবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। সারা দেশে উপজেলা পর্যায়ে প্রতিটি ইউনিয়নের যেকোনো একটি ওয়ার্ডে একটি কেন্দ্রে ৩ বুথ, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি কেন্দ্রে একটি বুথ এবং সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ৩টি বুথের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে। নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন এই ক্যাম্পেইনে। বাদ যাবেন গর্ভবতী ও স্তনদানকারী মায়েরা। আগে থেকে নির্ধারিত জনগোষ্ঠী যারা ২৫ বছর বা তদূর্ধ্ব, তাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিয়ে আমরা ভ্যাকসিন দেব। আমরা ৪০ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেব এবং বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং নারী, তাদেরকে আমরা বিবেচনায় আনব। ভ্যাকসিন নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড সঙ্গে নিয়ে আসবো।
একই সাথে নির্ধারিত টিকা কেন্দ্র চলবে টিকা কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, করোনায় 24 ঘন্টায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 27,439। 821টি ল্যাবে 27,787টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,212। মোট শনাক্ত 15,52,563। নতুন 1,202 জন সহ সুস্থ 15,12,681। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 4.36%। সুস্থতা 97% বেশি এবং মৃত্যুহার 1.77%। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে অনিবন্ধিত সুদের ব্যবসা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটি গঠন করে 45 দিনের মধ্যে এসব প্রতিষ্ঠান বন্ধ ও তালিকা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের বেঞ্চ আদেশ দেন। শাকির আরজু রিপোর্ট। সারা দেশে অসংখ্য সুদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষদের হয়রানি ও ক্ষতিগ্রস্ত করছে। প্রচলিত আইন অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ঋণের অনুমোদিত প্রতিষ্ঠান ও সংগঠন ছাড়া আর কারো সুদের ব্যবসা করার সুযোগ নেই। কিন্তু সারা দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে উচ্চ হারে সুদের ব্যবসা চলছে। আর এর শিকার হচ্ছে নিম্ন আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, এমনকি মধ্যবিত্ত। এ পরিস্থিতিতে সারা দেশে চড়া সুদের ঋণদাতা মহাজনদের চিহ্নিত করার নির্দেশনা চেয়ে গত 7 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন একজন আইনজীবী। পরে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। অনুমোদনহীন ক্ষুদ্র ঋণের কারবার নিয়ে তদন্ত করতে বাংলাদেশ ব্যাংকে একটি বিশেষ কমিটি গঠন করতে হবে। আদেশের অনুলিপি পাওয়ার 45 দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে হবে। ফাইন্যান্স মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংকে তারা অর্ডার দিয়েছেন একটি স্পেশাল কমিটি ফর্ম করবেন, একটা লিস্ট করবেন কারা কারা এই ধরনের ব্যবসা করতেছেন লাইসেন্স ছাড়া। এবং যখন এটা তারা লিস্ট করবেন, এই সময়ে যখনই যারে পাবেন যে তারা লাইসেন্স ছাড়া আনঅথরাইজ, এই লোকাল মানে আমাদের এনফোর্সমেন্ট এজেন্সিকে সাথে নিয়ে তৎক্ষণাৎ অ্যাডভান্স এটা বন্ধ করে দিবেন। এছাড়া আগামী 45 দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে সুদ কারবারিদের তালিকা দিতে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। ফাইন্যান্স মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংক এবং আপনার হচ্ছে গিয়ে এই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, তাদের যে ব্যর্থতা, তাদের যে ব্যর্থতা এবং এখানে সোশ্যাল ওয়েলফেয়ারও আছে, তাদের যে ব্যর্থতা এই মানুষগুলোকে সেফটি দেওয়ার এবং যারা লাইসেন্স নাই তাদেরকে ব্যবসা বন্ধ করার ব্যাপারে যে তাদের ব্যর্থতা, এই ব্যর্থতাটি কেন অবৈধ বলে বিবেচনা হবে না। এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য 30 নভেম্বর তারিখ ধার্য করা হয়েছে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আগামী নির্বাচনে বিএনপির নেতাকে এবং কাকে ঘিরে সরকার গঠন করবে দলটি তা জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনায় তিনি বলেন, আগামী বছর একে একে মেগা প্রকল্পগুলো উদ্বোধন হলে বিএনপি চোখের সর্ষে ফুল দেখবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে কৃষি ও সমবায় উপকমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল। যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা। সততা রাজনীতির বিরল দৃষ্টান্ত বঙ্গবন্ধু পরিবার। বক্তৃতায় ওবায়দুল কাদের আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। আমি বিএনপিকে প্রশ্ন করতে চাই, আগামী নির্বাচনে আপনাদের লিডারকে কাকে ঘিরে আন্দোলন করবেন, কাকে ঘিরে সরকার গঠন করবেন? আমরা বলে দিচ্ছি, আমাদের লিডার হচ্ছে শেখ হাসিনা। সচিবালয়ে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কোনো জাদুর কারণে নয়, বরং প্রধানমন্ত্রীর জাদুকরী নেতৃত্বের কারণে বদলেছে বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা একটি সংগ্রামী উপখ্যানের নাম। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ আজকে বহুদূর এগিয়ে গেছে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। এতে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বগুণে বাংলাদেশ আজ বিশ্ব উন্নয়নের রোল মডেল। আজকে এই দেশে শেখ হাসিনা যদি ফিরে না আসতেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার হতো দূরের কথা,
যুদ্ধাপরাধীদের হত্যার বিচার হওয়া তো দূরের কথা, এই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া তো দূরের কথা, এই দেশের অবস্থা আজকে নব্য পাকিস্তানে রূপান্তরিত হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও দূরদর্শিতার কারণে বিশ্ব দরবারে দেশের সম্মান বেড়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। বঙ্গবন্ধু পরিবার রক্ত দিয়ে 15ই আগস্টে যে মূল্য দিয়েছে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আসম হান্নান শাহর পঞ্চমতম মৃত্যুবার্ষিকী আলোচনায় মির্জা ফখরুল বলেন, সরকারের স্বেচ্ছাচারিতার ফলেই দেশের মানুষের ভোটের প্রতি আগ্রহ কমে গেছে। দেশ এক কঠিন সময় পার করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সরকার এক এক করে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিএনপি নেতাকর্মীরা এলাকায় থাকতে পারছে না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশকে বাঁচাতে হয়, জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হয়, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হয়, জোট বাঁধতে হবে, বিভক্তি নয়। আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে আজকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। এবার আমাদের বিশেষ আয়োজন সংগ্রাম উন্নয়ন অর্জনে শেখ হাসিনা। বিশ্ব নেতাদের কাছে অনন্য এক নাম শেখ হাসিনা। বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি, আঞ্চলিক শান্তি ও সাম্যতাই তিনিই সেরা। শেখ হাসিনার বিশ্ব শান্তি দর্শনে কিছুটা জানাবো প্রণব চক্রবর্তীর কাছ থেকে। দেশ স্বাধীনের পর পাকিস্তান থেকে লন্ডন, অতঃপর দিল্লি হয়ে দেশে ফেরা। স্বাধীন দেশে স্বাধীনতার স্থপতির ফিরে আসার মধ্যেই যেন বন্ধুত্বপূর্ণ কূটনীতির শুরু। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির সেই প্রবাহমানতাই যেন শেখ হাসিনার শাসনামলে প্রস্ফুটিত। বিশ্বের বিভিন্ন দেশে মিশনের সংখ্যা ৮০টির মতো। বৈরিতা বাদ দিয়ে পারস্পরিক শ্রদ্ধা বোধ বাড়াতে তৎপর দূতাবাসের ভিন্ন ভিন্ন শাখা। ভিনদেশীদের কাছে বাংলাদেশের উন্নয়ন যাত্রা যেন রূপকথার গল্পের মতোই। ক্রাইসিসকে কিভাবে সামাল দেওয়া, সেই জায়গায় আমি মনে করি যে শেখ হাসিনা একটা বড় পদক্ষেপ নিয়েছেন এবং অনেকেই এই জিনিসটা মনে রাখবেন। এক সময় তো বটমলেস বাস্কেটই বলা হতো, সেই জায়গা থেকে এখন অনেকেই বাংলাদেশকে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় একটা মডেল রাষ্ট্র হিসেবেই দেখেন। শান্তি বজায় রাখতে আছে শক্তির প্রয়োজন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নস্যাৎ করতে সেখানেও শক্তিরূপে শেখ হাসিনা। জঙ্গি কিংবা বহুদেশীয় সন্ত্রাস দমনে তিনিই সেরা। কঠোর হাতে বন্ধ করেছেন মানব পাচার, চোরাচালান। নেটওয়ার্ক ভেঙে দিয়েছেন আশ্রয়ের নামে সন্ত্রাসীদের প্রশ্রয়দাতাদের। টেররিজম নিয়ে আমাদের একটা খুব নেগেটিভ ইমেজ কিন্তু বাংলাদেশের বাইরে তৈরি হয়েছিল এবং সেই জায়গায় কিন্তু আমরা বড় আমাদের ক্ষতি হচ্ছিল। সেটাকে একেবারে পরিবর্তন করে একেবারে বিশেষ করে হলি আর্টিজানের পরে জিরো টলারেন্সে যাওয়াটা, এটা আমি মনে করি যে একটা উল্লেখযোগ্য বিষয়। শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ অবদান এদেশের বাহিনীগুলোর। জাতিসংঘের কাছে বাংলাদেশ তাই অদম্য এবং সাহসী। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণ চূড়ান্ত হয়েছে। উন্নয়ন যাত্রার নবসারথী শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন তাই দেশে দেশে আলোচিত, প্রশংসনীয়। পররাষ্ট্র নীতি ও দ্বিপাক্ষিক কাঠামো গড়তে শেখ হাসিনার বিকল্প যেন তিনি নিজেই। ইট ইজ ইনসাইড আওয়ার ল্যান্ড। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আফগান পরিস্থিতি। আন্তঃকোন্দল আর সমালোচনার মুখে অবস্থান শক্ত করার চেষ্টায় তালেবান সরকার। শিক্ষিতরা বিরোধিতা করলেও সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে তারা। এদিকে তালিবানকে স্বীকৃতি না দিলেও আফগান জনগণের পাশে থাকতে চায় ইতালি। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। পরিবর্তন আর প্রগতির বাণী ছড়িয়ে আফগান জনগণের আস্থা অর্জনের চেষ্টা চালানো তালেবানের বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। ক্ষমতা দখলের ১ মাসের মাথায় প্রকাশ্যে মৃতদেহ ঝুলিয়ে রাখার পাশাপাশি নারীবিদ্বেষী অবস্থানের কারণে সমালোচনায় তালেবানরা।
এমন পরিস্থিতির মধ্যেও গ্রামের সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছে তালেবান সরকারকে। সংবাদ মাধ্যমগুলো বলছে, মার্কিনীদের ওপর আস্থা না থাকায় নিজ দেশের নাগরিক তালেবানেই আস্থা রাখছেন এসব মানুষ। 2010 সালে বারাক ওবামার নির্দেশে যে অভিযান চালানো হয় তাতে অসংখ্য আফগান নাগরিক ক্ষতির শিকার হন। দক্ষিণ আফগানিস্তানের মার্জা প্রদেশের এক গৃহবধূর মতে, মার্কিন বাহিনী আফগানিস্তানের অনেক ক্ষতি করেছে। এদিকে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও জনগণের পাশে দাঁড়াতে চায় ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মায়ো বলেন, আফগান জনগণকে মানবিক সহায়তা করা না হলে বিশ্বে অভিবাসীর সংখ্যা বাড়বে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিভিন্ন প্রকল্পে অপচয় হলেও এগিয়ে যাচ্ছে দেশ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, বললেন পরিকল্পনা মন্ত্রী। এক ইউপি সদস্যকে ফাঁসাতে মাত্র 5,000 টাকার বিনিময়ে হত্যা, সহযোগী সহ পরিকল্পনাকারী আটক। আবার আমন্ত্রণ রাত 11টায় একুশে সংবাদে। সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর ক্ষেত্রে শ্রেণীকক্ষ, ছাত্রাবাস ও ক্যাম্পাসে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। নিশ্চিত করেন প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে 1 ডোজ করোনার টিকা দেওয়া হবে। কোভিড পরবর্তী শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে। বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হলেও দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যাচাই বাছাই করে প্রকল্পে উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। তৌহিদুর রহমান রিপোর্ট। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়তে সরকার এগিয়ে যাচ্ছে, আর এসব প্রকল্পের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই বাছাই করে পরিকল্পনা মন্ত্রণালয়। প্রকল্পের উন্নয়নে তথ্যের গুরুত্ব অনেক, কিন্তু বিভিন্ন প্রকল্পে তথ্যের দুর্বলতায় দুর্নীতি, অপচয় হচ্ছে বলে মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী। রাজধানীতে বিবিএস কর্মকর্তাদের কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এত কিছু মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের পর্যায়ে আমরা বলি, তারপরে দুর্নীতি হয়, অপচয় হয়, অস্বীকার করছি না। এটা বাস্তব জগৎ, বাস্তব দুনিয়া। আমরা হতাশ হই না, আমরা আমাদের চাপ অব্যাহত রাখব। তবে ঝড় উঠিয়ে, বিপ্লব ঘটিয়ে, সামরিক কায়দায় ধরে এনে মেরে ফেলে এইসব কাজ তো আমরা পারবো না। তবে দুর্নীতি বন্ধে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী। আমাদের মূল উদ্দেশ্য কাজ আটকানো নয়, মূল উদ্দেশ্য কাজকে সামনে নিয়ে যাওয়া আমাদের একদম প্রাথমিক উদ্দেশ্য এটাই। সুতরাং আপনাদের দেরি হোক আমরা চাই না। বিবিএস তথ্য বিভাগের সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী দূরদর্শিতা, পরিকল্পনা এবং সাফল্যকে ধরে রাখতে শুদ্ধি অভিযান প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। এই সাফল্য পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক উগ্রবাদিতা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতি কলামিস্ট ফোরাম আয়োজিত শেখ হাসিনার নেতৃত্ব, মানবিকতা ও দূরদর্শী নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মতো রাজনীতি করেন এবং দেশ সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। সাফল্যকে ধরে রাখতে হলে এই শুদ্ধ অভিযানটাকে জোরদার করতে হবে। সেটা কি জন্য? সেটা করতে হবে, শুদ্ধ অভিযান সাম্প্রদায়িকতা, মৌলবাদকে অবশ্যই দমন করতে হবে। সেটা আইনের মাধ্যমে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। জঙ্গিবাদকে অবশ্যই রুখতে হবে, মৌলবাদকে রুখতে হবে, দুর্নীতিকে অবশ্যই রুখতে হবে এবং কমাতে হবে, এবং রাজনৈতিক উগ্রবাদিতাকেও থামাতে হবে। বগুড়া থেকে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী স্টেশন পর্যন্ত ডুয়াল গেজ রেল লাইন স্থাপনে পরামর্শক নিয়োগের চুক্তি সই হয়েছে। সরকারি অনুমোদন পেলেও পরামর্শক নিয়োগের অপেক্ষায় 3 বছর পর্যন্ত থেমেছিল এই প্রকল্পের কাজ।
রুটের সমীক্ষা, যাচাই বাছাই, বিশদ নকশা প্রণয়নের কাজ করবে ভারতের রাইট টেলিভি লিমিটেড ও আরভি অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, রেল যোগাযোগ উন্নয়নে বাংলাদেশের সাথে সবসময় পাশে থাকবে বন্ধু দেশ ভারত। আর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এই অঞ্চলে পূর্বের মতোই রেল যোগাযোগ পূর্ণ প্রতিষ্ঠা করা হবে। আমরা আশা করি ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ উভয় ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ যেভাবে আমাদের যোগাযোগ সড়ক এবং বিমান এবং নৌপথে বৃদ্ধি পেয়েছে, রেলপথেও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং রেলের মাধ্যমে আমরা আমাদের যে যোগাযোগ ব্যবসা বাণিজ্য অনেক বৃদ্ধি করব। এটা বাংলাদেশ সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত। সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে সে দায় নির্বাচন কমিশনের, সরকার বা আওয়ামী লীগের নয়, বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ কামরুজ্জামানের ১৩তম মৃত্যুবার্ষিকী আলোচনায় মন্ত্রী বলেন, অনেকেই এখন নির্বাচনের জন্য দেশের নতুন আইনের কথা বলছেন, অথচ বিদ্যমান আইনে নির্বাচন কমিশনকে সকল ধরনের ক্ষমতা দেয়া আছে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ হয়েই তারা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এবং তার কমিশনারগণ তারা শপথ নিয়েছে যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করিয়ে দিবেন। এই শপথ নিয়ে তারা যদি শপথ না রাখেন, তার জন্য আমরা দায়ী। সাভারে আলোচিত পারুল বেগম হত্যা মামলার ঘাতক, মূল পরিকল্পনাকারী ও এক সহযোগীকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার জানান, মামলাটি মূলত ক্লুলেস ছিল। বাগেরহাটে এক মেম্বারকে ফাঁসাতে মাত্র ৫,০০০ টাকার বিনিময়ে পারুলকে হত্যা করা হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে মূল আসামি জামাল হাওলাদার পারুলকে নিয়ে একটি বাসা ভাড়া নেয়। সেই রাতেই তাকে হত্যা করে পালিয়ে যায় সে। এই হত্যাকাণ্ডের সহযোগী দর্জি মাস্টার মশিউর রহমান ও হালিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। জামাল হাওলাদারকে বেশি পয়সা লাগেনি, মাত্র ৫,০০০ টাকা দিয়েছেন এবং ৩০,০০০ টাকায় চুক্তি করেছেন যে তুমি একটি খুন করে এইখানে পিল্লার সর্দারের তুমি এনআইডি কার্ডটি ফেলে যাবা, এবং সেই অনুসারে জামাল রাজি হয় যে সে একটি খুন করবে। পারুল বেগমের সাথে সে ২ দিনের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ে করবেন মর্মে ঠিকঠাক করে তারা এই বাসাটি ভাড়া নেন। ওড়না দিয়ে গলা চিপে হত্যা করে সে পিছন থেকে বেরিয়ে আসেন। প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ধৈর্য ও দায়িত্বশীলতাকে অনুসরণ করতে নবীন আইনজীবীদের পরামর্শ দিলেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। মাহবুবে আলমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। ২০০৯ সাল থেকে দায়িত্ব পালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত বছরের ২৭ সেপ্টেম্বর করোনা পরবর্তী জটিলতায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাহবুব আলম সাহেবের যে ধৈর্য, অধ্যবসায়, মামলা করার ক্ষেত্রে যে পড়াশোনা এবং কোনো ক্ষেত্রেই উত্তেজিত না হয়ে অত্যন্ত ঠান্ডা এবং ধীরস্থিরভাবে মামলা পরিচালনা করার যে গুণাবলী ছিল, এটা যেন সবাই অনুসরণ করে, তাহলে দেখবেন প্রত্যেকেরই আমাদের উপকার হবে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ হচ্ছে নাটোরে। এই মাছ বিদেশে রপ্তানির প্রক্রিয়া চলছে। এই প্রযুক্তিতে কম খরচ ও সময়ে অধিক মাছ উৎপাদন করা যায় বলে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। একটি পুকুরকে একাধিক ভাগ করে চলছে মাছ চাষ। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন সমুল ইসলাম। ৪ বছর আগে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সহযোগিতায় নাটোরের জাঠিয়ান ভবানীপুরে প্রায় ১৪ বিঘা জমির উপর IPRS পদ্ধতিতে মাছ চাষ শুরু করে হুসেন অ্যান্ড এগ্রো। বর্তমানে এই খামারের উৎপাদিত মাছ বিদেশে রপ্তানির প্রক্রিয়া চলছে। আধুনিক প্রযুক্তির এই খামারে অনেকের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। খামার মালিক ও কর্মীরা জানান, এই পদ্ধতিতে প্রযুক্তি ব্যবহার করে পুকুরে নদীর মতো কৃত্রিম স্রোত সৃষ্টি করা হয়, কম হয় উৎপাদন খরচও।
এখানে অধিক ঘনত্ব মাছ চাষ হচ্ছে এবং এখানকার মাছগুলা ধরেন যে খুব সুস্বাদু। এখানকার মাছ আমরা দেশের নাটোরে এবং দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকাতে আমরা মাছ করি, তো আমরা সামনে বিদেশেও মাছ রপ্তানি করব। এখানে আমাদের কর্মসংস্থান হওয়াতে আমরা বেশ ভালোই আছি। কৃত্রিম পদ্ধতিতে স্রোতের মাধ্যমে মাছ চাষ হচ্ছে এবং খুব দ্রুত মাছগুলো বড় হচ্ছে এবং মাছগুলো খুব সুস্বাদু। খাবার খরচ অনেক কম, মাছের কোনো রোগ আমরা দেখতে পাচ্ছি, মাছের বৃদ্ধিটা দেখতে পাচ্ছি। এটা সর্বাধুনিক প্রযুক্তি। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামার দেখতে এসে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। কৃষি বিভাগ বলছে, আধুনিক ও উন্নত এই প্রযুক্তি ছড়িয়ে দিতে পারলে খামারিরা উপকৃত হবেন। আমরা যদি এই প্রযুক্তি আমাদের দেশের যারা বড় বড় খামারি আছে তাদের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা অনেক অল্প খরচে গুণগত মানসম্পন্ন অনেক ব্যাপক মাছ উৎপাদন করতে পারবো। 3 থেকে 4 মাসের মধ্যে পুকুরের এক একটি চেম্বারে 22 থেকে 32 টন পর্যন্ত মাছ উৎপাদিত হয়। এই পদ্ধতিতে মাছের বিষ্ঠা জৈব সার হিসেবেও ব্যবহার করা হচ্ছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচে আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন খাত, সঠিক পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। মহামারীতে পশ্চিম ইউরোপে কমেছে গড় আয়ু, সবচেয়ে বেশি কমেছে মার্কিন পুরুষদের। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। করোনাকালেও প্রায় 2 কোটি অভ্যন্তরীণ পর্যটক দেশের ভিতরে ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। পর্যটন দিবস উপলক্ষে আলোচনায় তিনি বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করা হচ্ছে। শুধুমাত্র কক্সবাজারে 3টি পর্যটন পার্ক তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পার্কের কাজ শেষ হলে বাড়তি 200 কোটি মার্কিন ডলার আয়ের সুযোগ হবে বলেও জানান তিনি। এছাড়াও দেশের প্রান্তিক মানুষকে পর্যটন শিল্পে আরও বেশি সম্পৃক্ত করার জন্য গ্রামীণ পর্যটন উন্নয়নেও কাজ করছে সরকার। করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পর্যটন খাত, প্রায় 1.5 বছর লোকসান গুনতে হয়েছে এ খাতের ব্যবসায়ীদের। পর্যটন দিবসে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করছে সরকার। বিদেশি পর্যটক আকর্ষণেও আছে নানা পরিকল্পনা। জসিম জুয়েলের রিপোর্ট। করোনাকালে অন্যান্য খাতের মতো ক্ষতির মুখে পড়ে পর্যটন খাত। ভ্রমণ পিপাসুদের গলার কাটা হয়ে দাঁড়ায় করোনা ভাইরাস। করোনাকালে পর্যটন খাতের সাথে জড়িত হাজার হাজার মানুষ বেকার হয়েছে, বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল বলছে, করোনার কারণে বিশ্বে পর্যটন সংশ্লিষ্ট 7 কোটি মানুষ চাকরি হারিয়েছে, আর এই খাতে লোকসান প্রায় $2 ট্রিলিয়ন। তবে পরিস্থিতির বদল হচ্ছে, ক্ষত কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন খাত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, পর্যটন শিল্পকে এগিয়ে নিতে আছে নানা পরিকল্পনা। প্রত্যেকটা জেলায় সেমিনার, ওয়েবিনারের ব্যবস্থা করা হয়েছে, যে আমাদের প্রত্যেকটি জায়গায় নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে যাতে পর্যটনকে মাথায় রেখে আমাদের সেই প্রকল্পগুলো গ্রহণ করা হয়। আমাদের আসাম বলেন, 7 সিস্টার, ভুটান, নেপাল, এদের কিন্তু সমুদ্র সৈকত নাই। আমরা চেষ্টা করছি যে ভিসা পদ্ধতি সহজ করে তাদেরকে কিভাবে আমাদের এই কক্সবাজারের সমুদ্র তারা উপভোগ করতে পারে স্বল্প খরচে, স্বল্প সময়ে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে দরকার সঠিক পরিকল্পনা। একই সঙ্গে বিদেশি পর্যটক আকর্ষণে দরকার পরিকল্পিত উদ্যোগ। সরকারি তরফ থেকে পর্যটন যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা যুগোপযোগী করতে হবে এবং মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসতে হবে। সিদ্ধান্তের ক্ষেত্রে নানান রকমের লেজুর বৃত্তি আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় সমন্বয় প্রয়োজন এবং পর্যটন বোর্ড, পর্যটন কর্পোরেশন, পর্যটন যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন একযোগে কাজ করতে হবে। পর্যটনে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। একে কাজে লাগানো গেলে অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। এই বাংলাদেশের অর্থনৈতিক। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর।
দেশের বাজারে এলো অপো A16 ফোন। এই ফোনে সব ধরনের পার্সোনাল নিরাপত্তামূলক ব্যবস্থা আছে। অপর ফোনের অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস সব ধরনের ম্যালওয়্যার ও ভাইরাস থেকে ফোনকে রক্ষা করে। যে কোনো হ্যাকিং থেকে ফোনকে বাঁচাতে অপো ব্যবহার করে গুগল আপডেটেড সিকিউরিটি। গ্রাহকের নিরাপত্তার ডাটা সুরক্ষা নিয়ে অপো নিজস্ব ডাটা সুরক্ষা বিভাগ ও কর্মী নিয়োগ দিয়েছে। আমি যে আমার পার্সোনাল ডাটাগুলো ও ক্লাউডে রাখছি, এতে করে কি সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নেই কিংসলে, একমাত্র চমক মোহাম্মদ হৃদয়। ফিফার ছাড়পত্র না আসায় কিংসলে খেলতে পারছেন না। এছাড়া প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মানিক মোল্লা, মেহেদী হাসান ও আতিকুজ্জামান। দলে থাকছেন আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, কাজী তারিক, বিপুল আহমেদ, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, আতিকুর রহমান, জুয়েল রানা, টুটুল হোসেন, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, জামাল ভুইয়া, শহীদুল আলম, সোহেল রানা, সাদউদ্দিন, জিয়া, রেজাউর রহমান, রেজাউল করিম, রাকিব হোসেন, আশরাফুল ইসলাম রানা, হৃদয় ও সুমন রেজা। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ম্যাচ ফিক্সিং কাণ্ডে শাস্তি কমল আরামবাগের ফুটবলারদের। প্রিমিয়ার লিগ থেকে 2 বছরের নিষেধাজ্ঞা দিয়ে আরামবাগকে প্রথম বিভাগে নামিয়ে দেয়া হয়েছিল। আপিল কমিটি নতুন কমিটির সিদ্ধান্তে 5 লাখ টাকা জরিমানা বহাল রেখে প্রথম বিভাগ থেকে উন্নীত করে চ্যাম্পিয়নশিপ লিগে খেলার সুযোগ করে দেয়া হয়েছে। আপেল মাহমুদ 5 বছর ও অন্যান্য খেলোয়াড়দের 3 বছর ও 2 বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল, তবে তাদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে শাস্তি কমিয়ে 1 বছর করা হয়েছে। জয়তুর শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবার প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের সংকল্প গুপ্ত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়নের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল উপস্থিত ছিলেন। ট্রাই ব্রেকিং পদ্ধতিতে রানার্স আপ হয়েছেন ভারতের মাস্টার মিত্রভা গুহ। তৃতীয় পুরস্কার জিতেছেন ভারতের আরেক আন্তর্জাতিক মাস্টার অরণ্যক ঘোষ। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে 12টি দেশ থেকে 64 জন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার এই আয়োজনে অংশ নেন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 14 নভেম্বর এসএসসি ও 2রা ডিসেম্বর এইচএসসি পরীক্ষা, মানতে হবে স্বাস্থ্যবিধি সহ 11 দফা নির্দেশনা। কাল 80 লাখ মানুষকে দেওয়া হবে করোনার টিকা, অগ্রাধিকার পাবে নিবন্ধনকারীরা। অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ, 45 দিনের মধ্যে দিতে হবে তালিকা। বিএনপির নেতাকে প্রশ্ন আওয়ামী লীগের, জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে আহ্বান ফখরুলের। অবস্থান শক্ত করার চেষ্টায় তালেবান সরকার, শিক্ষিতরা বিরোধিতা করলেও গ্রামের সাধারণ মানুষের সমর্থন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এরপরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।